হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেডি? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি। ঠিক আছে, আজকে ক্লাস শুরু করলাম বিসমিল্লাহ করে। ইকোনমিক্স অফ প্ল্যানিং, লেকচার 16, চ্যাপ্টার 3। আমরা ইনপুট আউটপুট চ্যাপ্টারে রয়েছিলাম। এগুলো তোমরা আগেও পড়েছো, তবু এখানে আবার একটু প্ল্যানিং এ কি দরকার এর জন্য আবার ডিটেলসে তোমাদেরকে একটু বোঝাতে হবে আর কি। এরপর আমরা আজকে যেগুলো পড়াবো, properties of input output model to inter-industrial relationship and flow, assumption of input output analysis, construct an input output model. Construct মানে তৈরি করা, কিভাবে আমরা ইনপুট আউটপুট, এটা একটু ডিটেলস, বিশাল ম্যাথমেটিক্যাল। তো আমরা শুরু করলাম। হ্যাঁ, প্রপার্টিস বা উপাদানের মডেলে কিছু মৌলিক বৈশিষ্ট্য, প্রপার্টিস, ইংলিশে প্রপার্টিসও বলে, আবার ফিচার্স যেভাবে বা বৈশিষ্ট্য। উৎপাদন পদ্ধতি একটি ভারসাম্য অর্থনীতি নিয়ে আলোচনা করে। এটা অর্থনীতির সামগ্রিক ভারসাম্য দেখায়, আংশিক ভারসাম্য নয়। আমরা তো জানি সামগ্রিক ভারসাম্য মানে জেনারেল ইকুইলিব্রিয়ামটা কি ISLM মডেল দিয়ে আমরা দেখাই, তাই না? এই মডেলে অর্থনীতির চাহিদার দিক আলোচিত হয় না এবং চূড়ান্ত চাহিদাকে মানে ফাইনাল ডিমান্ড মডেলের বাইরে নির্ধারণ করা হয়। এই মডেল মূলত উৎপাদনের কলা কৌশল বা টেকনোলজিক্যাল বিষয় টপিকস নিয়ে এই মডেলে উৎপাদনের মধ্যে যে উপকরণগুলো ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করে। এই মডেল তথ্য অনুসন্ধানের উপর নির্ভরশীল। বিশেষ করে তথ্য মডেল, বিভিন্ন তথ্য, ধরো আমরা ইনপুট আউটপুট মডেল সাধারণত ইন্টার রিলেশন থাকে, তাই না? পরস্পর একটা শিল্প অন্যান্য শিল্পের উপাদান, আবার ওই শিল্প অন্য শিল্পের উপাদানের উপর নির্ভরশীল, যার কারণে এই মডেলে তথ্য অনুসন্ধানের উপর নির্ভরশীল থাকে এই মডেলটা। ইনপুট আউটপুট মডেলে মূলত উৎপাদন, চূড়ান্ত ভোগ ও শ্রম নিয়োগ নিয়ে পরিচালিত। কি এখানে মূল কথা হলো ইনপুট আউটপুট মডেলে উৎপাদন হবে আর ভোগ একটা বিষয় থাকবে, চূড়ান্ত ভোগ। আর এখানে শ্রম নিয়োগ মানে লেবার বা উপাদান উপকরণটাকে শ্রমিকটা এখানে নির্দিষ্ট থাকে, শ্রম নিয়োগটা এখানে পরিচালিত হয়। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন প্রাপ্তির সমস্যাটি টেকনোলজিক্যাল সমস্যা রয়েছে, মানে প্রযুক্তিগত যে সমস্যাগুলো, এইটাই উৎপাদন কত বেশি পাওয়া যেতে পারে বা এটা রেজাল্টটা কেমন হবে, সেটা সম্পূর্ণ টেকনোলজিক্যাল বিভিন্ন বিষয়ের উপর, ইনফরমেশনের উপর, এগুলোর উপর নির্ভর করবে। সমস্যাগুলো এটার উপর ডিপেন্ড করবে। সম্পদের পরিমাণ, কৌশলিক বিষয়, মানে কৌশলিক বলতে এখানে টেকনিক্যাল বা এই অর্থে ব্যবহার হয়েছে, বা স্ট্র্যাটেজি, সম্পদের পরিমাণ ও টেকনিক্যাল বিষয় সাপেক্ষে কি উৎপাদন করা হবে তা নির্ণয়ের জন্য এই প্রযুক্তিগত অনুসন্ধান প্রক্রিয়া পরিচালিত হয়। এই যে তোমার সম্পদের পরিমাণটা কি হবে, কৌশলটা কি হবে, এইটার সাপেক্ষে বা এইটার ক্ষেত্রে এটাকে বিবেচনা করে উৎপাদন করা, কি হবে উৎপাদন, কি ধরনের উৎপাদন করা হবে এটা নির্ণয় করা হয় এবং সেক্ষেত্রে প্রযুক্তিটা কিরকম হবে এটা অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। 6, প্রত্যেক মধ্যবর্তী দ্রব্যের পরিমাণ যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তা আবার ইনপুট আউটপুট মডেলের সামগ্রিক প্রক্রিয়া থেকে নির্ধারিত। এখন আমরা এখানে একটা বলছি যে মধ্যবর্তী দ্রব্য, মাঝখানে যে তুমি একটা দ্রব্য উৎপাদন করবে, তুমি যখন আরেকটা দ্রব্যকে কাজে লাগাবে, তুমি চূড়ান্ত দ্রব্য উৎপাদনের পূর্বে যে বাহির থেকে বা যার উপর ডিপেন্ড করে অন্য উপকরণগুলি যেখানে ব্যবহার করি সেগুলোকে আমরা মধ্যবর্তী দ্রব্য বলি। প্রত্যেক মধ্যবর্তী দ্রব্যের পরিমাণ যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তা আবার কি ইনপুট আউটপুট মডেলের সামগ্রিক প্রক্রিয়া থেকেই তোমার নির্ধারিত হবে। 7 নম্বরে আমরা দেখি বদ্ধ উৎপাদন মডেল। শ্রমকে উৎপাদিত পক্ষ হিসেবে বিবেচনা করা হয়, শ্রমকে উৎপাদনশীল পণ্য হিসেবে বিবেচনা করা হয় এবং ভোগকে শ্রম উৎপাদনের একটি কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয়।
বদ্ধ উৎপাদন মডেলের শ্রমকে উৎপাদিত পক্ষ হিসেবে বিবেচনা করা হয়। উৎপাদিত পক্ষ শ্রমকে উৎপাদনশীল পণ্য হিসেবে বিবেচনা করা হয়, আর ভোগকে শ্রম উৎপাদনের একটি কাঁচামাল হিসেবে বিবেচনা করা হয়। তারপরে ইন্টার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ ইন ইনপুট আউটপুট মডেল। উৎপাদন ক্ষেত্রে প্রতিটি শিল্প একে অন্যের উপর নির্ভরশীল। প্রতিটি শিল্পই কোনো না কোনো পণ্যের উৎপাদন কার্যের সাথে নিয়োজিত থাকে। একটি শিল্পের উৎপাদিত পণ্য ওই শিল্পের উপাদান হিসেবে যেমন ব্যবহৃত হয়, তেমনি অন্যান্য শিল্পে উপাদান বা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আবার অপর শিল্পের উৎপাদিত পণ্য ওই শিল্পের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এভাবে কি হয়, উপাদান একটি শিল্পের উৎপাদিত পণ্য অন্য আরেকটা শিল্পে উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এখন আমি যদি মনে করি 1 নং শিল্প 2 নং শিল্প, 1 নং শিল্পে উৎপাদিত দ্রব্য হলো X এবং 2 নং শিল্পের উৎপাদিত দ্রব্য হলো Y। এখন 1 নং শিল্পের X উৎপাদন করতে 2 নং শিল্পের Y উপকরণ 1 নং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে কি আবার 2 নম্বর শিল্পের Y পণ্য উৎপাদন করতে গিয়ে প্রথম শিল্পের X কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে কি এই 1 ও 2 নং শিল্প পরস্পরকে একত্রিত হয়ে পরস্পর কি একজন আরেকজনের উপর নির্ভরশীল। তাহলে একটা ইন্ডাস্ট্রি আরেকটা ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। কি কেন? উপকরণের জন্য, কাঁচামালের জন্য, র মেটেরিয়ালসের জন্য। এভাবে উপাদান ক্রয় বিক্রয় দিক থেকে অর্থনীতিতে যে সমস্ত অর্থনীতি বিরাজমান শিল্পগুলো, মানে অর্থনীতিতে যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলো ঘুরে ফিরে দেখা যায় পরস্পরের উপর নির্ভরশীল। এখন শুধু শিল্পের সাথে শিল্পের এই সম্পর্কটাকে আমরা বলি আন্তঃলেনদেন সম্পর্ক বা আন্তঃশিল্প সম্পর্ক, বা ইন্টার ট্রানজাকশনাল রিলেশনও বলে, ইন্টার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপও বলে। ইন্টার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আরো সহজে যদি তুমি জানতে চাও, বুঝতে চাও, উৎপাদন মডেলে বিভিন্ন শিল্পের মধ্যে মাধ্যমিক পণ্যের, এই যে আমরা উপাদান কথাটা বললাম, এটাকে আমরা এখানে বলছি বিভিন্ন শিল্পের মধ্যে মাধ্যমিক পণ্যের ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে বা কার্যক্রমকে আন্তঃশিল্পের প্রবাহ বলা হয়। এখন যদি এক কথায় তোমাকে একটা সংজ্ঞা, ডেফিনেশন দিতে বলে যে হোয়াট ইজ ইন্টার ইন্ডাস্ট্রি ফ্লো, তো তুমি সেটাই বলতে, এই যে লাস্টে যে পয়েন্ট, যে দুটো কথা বলা হয়েছে যে উৎপাদন মডেলে বিভিন্ন শিল্পের মধ্যে মাধ্যমিক পণ্যের বা মাধ্যমিক দ্রব্যের ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে বা কার্যক্রমকে আন্তঃশিল্প বা ইন্টার ইন্ডাস্ট্রি ফ্লো বলে। ইনপুট আউটপুট মডেলের মূল লক্ষ্য হচ্ছে এই যে আমরা ইনপুট আউটপুট অ্যানালাইজ করবো, ইনপুট আউটপুট, এই পুরো চ্যাপ্টার জুড়ে আমরা ইনপুট আউটপুট মডেলটাকে বিভিন্নভাবে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে ইনপুট আউটপুট মডেলের মূল লক্ষ্য হচ্ছে আন্তঃশিল্প সম্পর্ক বিশ্লেষণ করা। যদি আমরা এখানে একটা উদাহরণ, খুব সহজ একটা উদাহরণ আমরা সবসময় দিই, আমরা সব জায়গায় পড়েছি, জাতীয় আয় পড়তে গিয়েও পড়েছি, বিভিন্ন জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে সুতা, কাপড়, আর কি জানি, তুলা, সুতা, কাপড় এসব বলি। ধরো তুলা শিল্প, তুলা হলো একদম কৃষি পণ্য, কিন্তু সুতা হলো শিল্প পণ্য, তাই না? সুতা একটা ইন্ডাস্ট্রি, কারখানায় উৎপাদন করতে হয়। তারপরে কাপড়ও আরেকটা শিল্প, এবং তৈরি পোশাক আবার আরেকটা শিল্প। তুমি খেয়াল করো, এখানে আমরা প্রথমে তুলাটা, যেহেতু কৃষি পণ্য, এটা তুলাটা ধরলাম না, আমরা কি ধরলাম? সুতা শিল্পে উৎপাদিত, সুতা শিল্প, সেখানে উৎপাদিত হয় সুতা, তাই না? সুতা উৎপাদন করতে গেলে কি কাঁচামাল হিসেবে কৃষি থেকে আসে, কিন্তু এখানে সুতা কাপড় শিল্পের কাঁচামাল হিসেবে, র মেটেরিয়ালস বা আমরা ইনপুট হিসেবে, উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আর কাপড় শিল্পে উৎপাদিত কাপড় তৈরি পোশাক কারখানায় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এভাবে একটি খাতের সাথে অন্যান্য খাতের উৎপাদনের লেনদেন বা প্রবাহকে বলা হয় আন্তঃশিল্প প্রবাহ। আবার যদি তুমি আরেকটা উদাহরণ, পরিবার ও পারিবারিক খাত থেকে প্রাথমিক উপকরণ যেমন জমি, শ্রম, মূলধন ইত্যাদি কি শিল্প খাতে প্রবাহিত হয়? পরিবার বা পারিবারিক খাত থেকে প্রাথমিক উপকরণ যেমন জমি, শ্রম, মূলধন ইত্যাদি শিল্প খাতে প্রবাহিত হয়। শিল্প খাতে যে সেগুলো দিয়ে কি চূড়ান্ত পণ্য উৎপাদন করে, তাই না? সেগুলো দিয়ে, এবং চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য পারিবারিক খাতে
চলে যায়। এভাবে পারিবারিক খাত থেকে শিল্প খাতে, শিল্প খাত থেকে পারিবারিক খাতে প্রাথমিক উপকরণ ও চূড়ান্ত পণ্যের প্রবাহকে ও আন্তঃশিল্প প্রবাহ বলে। তাহলে দেখো এখানে আমরা দুটো বিষয় খেয়াল করলাম। একটা হলো দ্রব্য, একটা দ্রব্য সুতা শিল্পে, যেমন সুতা শিল্প থেকে কাপড় শিল্পে সুতা তোমার উপকরণ হিসেবে, আবার কাপড় তৈরি পোশাক শিল্পে কাপড় বা কাপড় শিল্প থেকে উপকরণ হিসেবে এটা ওই শিল্পে ব্যবহৃত হয়। এখানে একটা খাত থেকে আরেকটা খাত এখানেও দেখাচ্ছে। আরেকটা এখানে এটাও খাত, কিন্তু এখানে সেই খাতটা কোনো দ্রব্য সামগ্রী নয়, পরিবার একটা খাত। এই পরিবার থেকে কি হয়, পরিবারের সদস্যদের জমি থাকে, পরিবার যে মানুষের শ্রম সেখান থেকে আসে, মূলধন মানে ক্যাপিটালটাও সেখান থেকে কি শিল্প খাতে বিনিয়োগ হয়, শিল্প খাতে ইন্ডাস্ট্রি খাতে এটা প্রবাহিত হয়। তো শিল্প খাত সেগুলো দিয়ে চূড়ান্ত পণ্য উৎপাদন করে, তার চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য পারিবারিক খাতে। তাহলে এখানে আরেকটা খাত খেয়াল করো যে এটা পণ্য বা দ্রব্যটা কিভাবে, এখানে জমি, শ্রম, মূলধন এইগুলো হলো আরেক ধরনের উপকরণ, তাই না? এটা আরেকটা ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত ভাবে এটা ব্যবহার হয় এবং এভাবে একটা খাত থেকে আরেকটা খাতে চলে যায়। তাহলে এটাকেও আমরা বলি আন্তঃশিল্প প্রবাহ। আবার মনে করি কয়লা ও লোহা দুটি শিল্প। কয়লার উৎপাদন লৌহের উপর নির্ভরশীল, আবার লোহা এর উৎপাদন কয়লার উপর নির্ভরশীল, অর্থাৎ উভয়টাই একে অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার মাধ্যমে যে প্রবাহ বা সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় আন্তঃশিল্প সম্পর্ক। তাহলে আমরা এখানে একটু ভালো করে পড়বা। কোনো নির্দিষ্ট সময় অর্থনীতি বিরাজমান খাতসমূহের মধ্যে আন্তঃশিল্প সম্পর্ক যে প্রযুক্তিগত সহ সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় উপাদান উৎপাদন বিশ্লেষণ। উৎপাদন মডেল গঠনের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোকে অনুমান হিসেবে ধরে নেওয়া হয়। এখানে কিছু অনুমিত অ্যাজাম্পশন আসছে, তোমার পরীক্ষায় আসে এই প্রশ্নটা, অ্যাজাম্পশন অফ ইনপুট আউটপুট মডেল। একক পণ্য সিঙ্গেল প্রোডাক্ট, প্রত্যেক শিল্প বা ফার্ম কোনো নির্দিষ্ট সময়ে একটি মাত্র পণ্য উৎপাদন করে। যুগ্ম উৎপাদন অনুপস্থিত, এখানে অ্যাবসেন্স অফ জয়েন্ট প্রোডাক্ট, একটি দ্রব্য যুগ্মভাবে উৎপাদিত হয় না। এই অনুমান বা বাধা শর্তকে কিছুটা শিথিল করে বলা যায় যে যুগ্ম দ্রব্য বা একাধিক আইটেমের সমন্বয়ে প্রাপ্ত দ্রব্য তখনই উৎপাদন বিশ্লেষণ অন্তর্ভুক্ত হতে পারে যখন সেই বিভিন্ন আইটেম স্থির অনুপাতে উৎপাদিত হয়। যেমন চুইংগামে একটি প্যাকেট উৎপাদন, এক্ষেত্রে চুইংগাম প্যাকেট একটি যুক্ত দ্রব্য হিসেবে উৎপাদন মডেলে অনুমতি হতে পারে। 3 নম্বরে আমরা দেখি স্থির প্রযুক্তিগত সহগ, ফিক্সড টেকনিক্যাল কোএফিসিয়েন্ট। একটি শিল্পে পণ্য উৎপাদনের প্রযুক্তি কি স্থির থাকে, তাই না? প্রযুক্তিটা স্থির থাকে মানে যেগুলো টেকনিক্যাল মেশিনারি যেগুলো কেনে এইগুলো সেই একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থির থাকে, উৎপাদনে স্থির কারিগরি সহ বিবেচনা করা হয়। ফার্ম ও শিল্পের যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় উপাদানগুলো সংমিশ্রণ একটি স্থির অনুপাতে নিয়োজিত হয়, অর্থাৎ উপাদান সংমিশ্রণের পরিবর্তনীয়তাকে এখানে অগ্রাহ্য করা হয়েছে। ফার্ম বা শিল্পের যে কোনো উৎপাদন প্রক্রিয়ায় উপাদানগুলোর সংমিশ্রণ একটি স্থির অনুপাতে নিয়োজিত হয় এবং উপাদান সংমিশ্রণের পরিবর্তনীয়তা এখানে অগ্রাহ্য করা হয়েছে। 4 নম্বরে আমরা দেখি পূর্ব নির্দিষ্ট অর্থনীতির খাত বিভক্ত, ক্লাসিফাইড সেক্টর। অর্থনীতির বিভাজনী খাত মানে ক্লাসিফাইড সেক্টর মানে এখানে বিভিন্ন ভাগে বিভাজন করা, যেটা খাতে আগে থেকে নির্ধারিত বলে অনুমান করে। মানে পূর্ব নির্দিষ্ট অর্থনীতির খাত কি বিভক্ত এবং সেটা আগে থেকে নির্ধারিত হয়। যেমন উন্মুক্ত উৎপাদন মডেলে যদি বিবেচিত হয় তবে এই ক্লাসিফাইড সেক্টরগুলো আমরা দেখতে পাই নিম্নভাবে। এই ক্লাসিফাইড সেক্টরগুলি কিভাবে দেখাচ্ছে যে আন্তঃশিল্প খাত, একটা হলো ইন্টারসেক্টরাল ফ্লো সেক্টর, আর একটা হলো চূড়ান্ত চাহিদা খাত মানে ফাইনাল ডিমান্ড সেক্টর। এবার দেখো আন্তঃশিল্প খাতকে আবার তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে বিবেচ্য শিল্পগুলোর মধ্যে মাধ্যমিক পণ্যের আদান, কি আমরা বুঝেছি আন্তঃশিল্প মানে যে বিবেচ্য শিল্পগুলোর মধ্যে মাধ্যমিক পণ্যের আদান প্রদান। আর এদিকে দেখো চূড়ান্ত চাহিদা খাতটাকে এখানে 3টা ভাগে ভাগ করেছে, একটা হলো বেসরকারি খাত, সরকারি খাত, বৈদেশিক ফরেন সেক্টর। 3 ধরনের চাহিদা থাকতে পারে। ধর একটা তৈরি পোশাকের ক্ষেত্রে চাহিদা থাকতে পারে
বেসরকারি, এটা প্রাইভেট সেক্টর, তাই না? প্রাইভেট সেক্টরের একটা ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে তোমার পোশাকে প্রাইভেটলি বিভিন্ন জায়গায় যেতে পারে। আরেকটা হলো সরকারি খাত থেকে কিছু ক্রয় করতে পারেন, আরেকটা হলো বিদেশে পাঠাতে পারে, ঠিক আছে? অন্যদিকে বদ্ধ উৎপাদন মডেলে পারিবারিক খাত অন্যান্য শিল্প খাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই উৎপাদন মডেলে পারিবারিক খাতের সাথে সম্পর্কযুক্ত চূড়ান্ত চাহিদা খাতের পৃথক অস্তিত্ব সেখানে থাকে না। মানে এটা আলাদাভাবে পৃথকভাবে অস্তিত্ব করা হচ্ছে না, পারিবারিক খাতটাকে বেসরকারি খাতের মধ্যে সংযুক্ত করা হচ্ছে। 5 নম্বর পয়েন্টে আমরা দেখি বহিস্থ অর্থনৈতিক সুবিধা অসুবিধা অনুপস্থিত। উৎপাদন মডেলে উৎপাদনের ক্ষেত্রে কোনো বাহ্যিক প্রভাব বিবেচনা করা হয় না, মানে বাহ্যিক প্রভাবটা। তাছাড়া বৃহদায়তন উৎপাদনের সুবিধা অসুবিধা এই মডেলে কোনো প্রভাব বিস্তার করে না বলে ধরা হয়। মানে ইনপুট আউটপুট মডেলটা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেখানে বাহ্যিক কোনো প্রভাব এখানে এটাকে কোনো করবে না, প্রভাবিত করবে না। আর বৃহদায়তন উৎপাদন যে সুবিধা অসুবিধা রয়েছে এটাও এখানে কোনো অস্তিত্ব নেই বলেই বলা হয়। অসুবিধা মডেলে কোনো প্রভাব বিস্তার করে না। 6 নম্বরে আমরা দেখি বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। প্রত্যেক উপকরণ ও পণ্যের বাজার মূল্য প্রদত্ত বলে বিবেচিত, মানে মূল্য যেটা দেওয়া থাকে নির্দিষ্ট দামে বিক্রি হয়, যা প্রত্যেককে মেনে চলে। এটাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তো আমরা তাই বুঝি, তাই না? অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক যে এমন একটা বাজার যেখানে দ্রব্যের দাম বা পণ্যের বাজার, উপকরণের বাজারের দাম মূল্য নির্দিষ্ট থাকে, প্রদত্ত, মানে যেটা দেয়া থাকবে সেটাই সবাই মেনে নিবে। 7 নম্বর পয়েন্টে দেখি স্থিতীয় তুলনামূলক স্থিতীয় গতীয় প্রেক্ষিত, দ্বিতীয় তুলনামূলক স্থিতীয় গতীয় প্রেক্ষিত। চূড়ান্ত চাহিদার, খেয়ালটা করো, এটা চূড়ান্ত চাহিদার লক্ষ্য স্থির করে উৎপাদন যখন নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে পরিচালিত হয় তখন তা স্থিতীয় উৎপাদন বিশ্লেষণ হয়। চূড়ান্ত চাহিদার পরিবর্তনীয়তা স্বীকার করে নির্দিষ্ট সময়ের মাঝে নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে পরিচালিত হয় তখন তা স্থিতীয় উৎপাদন বিশ্লেষণ করা হয়। আরেকবার বলছি আমরা, চূড়ান্ত চাহিদার লক্ষ্য স্থির করে উৎপাদন যখন নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে পরিচালিত তাকে স্থিতীয় উৎপাদন বিশ্লেষণ বলা হয়। চূড়ান্ত চাহিদার পরিবর্তনীয়তা স্বীকার করে নির্দিষ্ট, বলছে চূড়ান্ত চাহিদার পরিবর্তনীয়তা, যে চাহিদা চেঞ্জ হতে পারে, তাই না? নির্দিষ্ট সময়ের মাঝেই, মানে যে আগে থেকে যে নির্দিষ্ট সময় এর মধ্যে উৎপাদনের মধ্যে যদি সামঞ্জস্য বিধান করা হয় তাকে তুলনামূলক স্থিতিশীল উপাদান। তাহলে তুলনামূলক স্থিতিশীল উপাদান বিশ্লেষণে চাহিদার পরিবর্তনীয়তা স্বীকার করা হয়। অপরদিকে মূলধনের পরিবর্তন সাপেক্ষে সময়ের পরিবর্তনশীলতা বিবেচনা করলে তা হবে গতিশীল উৎপাদন বিশ্লেষণ। মূলধনের পরিবর্তনীয়তা সাপেক্ষে সময়েরও পরিবর্তনশীল, তাহলে কি এখানে ক্যাপিটাল চেঞ্জও হচ্ছে আবার সময়েরও পরিবর্তন, দুটো যদি একসাথে হয় তখন এটাকে আমরা বলি ডাইনামিক ইনপুট আউটপুট অ্যানালাইসিস, তাই না? আর স্থিতিশীল অ্যানালাইসিস আমরা কখন বলি? যখন সময়টা নির্দিষ্ট থাকে এবং সেক্ষেত্রে যে উৎপাদন চাহিদার লক্ষ্য স্থির থাকে, চূড়ান্ত চাহিদার লক্ষ্য স্থির করে উৎপাদন নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে যখন হয় তখন তার স্ট্যাটিক ইনপুট আউটপুট অ্যানালাইসিস বলে। আর যদি তোমার কিছুটা চূড়ান্ত চাহিদার পরিবর্তনীয়তা স্বীকার যদি করে, চূড়ান্ত চাহিদারা যদি পরিবর্তন হয় কিন্তু সময় নির্দিষ্ট, তাহলে তাকে আমরা বলি তুলনামূলক স্থিতিশীল উৎপাদন বিশ্লেষণ। তাহলে এখানে আমরা দেখো 7 নম্বর পয়েন্টে 3টা বিষয় বলেছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা, এখানে ডেফিনেশন আসতে পারে। তারপর 8 নম্বরে আমরা দেখি প্রযুক্তিগত সহযোগের উপর আলোকপাত। দেশের সম্পদ ও প্রযুক্তির বিষয়ের উপর মধ্যবর্তী দ্রব্যের ব্যবহার নির্ভর করে। প্রযুক্তিগত সহগ মানে কি? টেকনিক্যাল কোএফিসিয়েন্টের উপর আলোকপাত। আমরা ইনপুট আউটপুট মডেল এই বিষয়টা খুব বেশি আলোকপাত করি, তবু দেখি এখানে কি বলেছে, দেশের সম্পদ ও প্রাযুক্তিক সেই বিষয়ে উপর মধ্যবর্তী দ্রব্যের ব্যবহার নির্ভর করে। বলছে দেশের কি পরিমাণ সম্পদ রয়েছে এবং টেকনোলজিক্যাল যে বিষয়, এই দুটোর উপরই মধ্যবর্তী দ্রব্যের ব্যবহার, মধ্যবর্তী যে দ্রব্যটা আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করব বা ইন্ডাস্ট্রি কলকারখানায় ব্যবহার হবে সেটা নির্ভর করবে।
তার প্রেক্ষিতে প্রযুক্তিগত সহগের উপর আলোকপাত করা উপাদান উৎপাদন বিশ্লেষণের অন্যতম লক্ষ্য। তাহলে এটা একটা বিষয় যে প্রযুক্তিগত সহগ, টেকনিক্যাল কোএফিসিয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ টেকনিক্যাল কোএফিসিয়েন্ট, এটা পরবর্তীতে আমরা ডেফিনেশনে দেখব। 9 নম্বরে দেখি ভারসাম্যের শর্ত পালন। যদি উপাদান উৎপাদন বিশ্লেষণের সমগ্র অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করা হয়, মানে বলছে যে ইনপুট আউটপুট অ্যানালাইসিসে যদি তুমি পারস্পরিক নির্ভরশীলতার ব্যাখ্যা করা হয়, এটা তো আন্তঃনির্ভরশীলতা যে সম্পর্কগুলো আমরা বললাম, এটা ব্যাখ্যা যদি করা হয়, তবে চাহিদা ও যোগানের ভারসাম্যের সাধারণ শর্ত তখন প্রতিষ্ঠা পায়। তাহলে আমরা এখানে একটা ভারসাম্যের শর্ত, ইনপুট আউটপুট মডেলের একটা ফিচার বৈশিষ্ট্য, সেটা বলছে কখন সেই ভারসাম্য বৈশিষ্ট্য মানে চাহিদা যোগানের ভারসাম্যের সাধারণ শর্ত প্রতিষ্ঠা হবে, যদি উপাদান উৎপাদন বিশ্লেষণে সমগ্র অর্থনীতির পারস্পরিক নির্ভরশীলতা ব্যাখ্যা করা হয়। তাহলে 9 নম্বর পয়েন্টও তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এখানে 7, 8, 9 এগুলি ভালো করে মুখস্থ করতে হবে। 10 দেখো এল আকৃতির সম উৎপাদন রাখা, অর্থাৎ ইনপুট আউটপুট মডেলে যেহেতু এখানে একটা বৈশিষ্ট্য যে এটা এল আকৃতির উৎপাদন সম উৎপাদন রাখা হবে। আইসো প্রোডাক্ট কার্ভ যেটা আমরা পড়েছি, আইসো সম উৎপাদন এল আকৃতির সম উৎপাদন রাখা। দেখি তো কেমন। লিওনটিফের উৎপাদন অপেক্ষক সম্পর্কে যে ধারণা প্রদান করেন লিওনটিফ, তার ভিত্তিতে সম উৎপাদন রেখা অঙ্কন করা হলে তা সমকোণ বিশিষ্ট হবে। তাহলে কি বলছে যে লিওনটিফ যেটা বলেছেন সেই বিষয়ে সেটা চিন্তা করে যদি সেটা ধারণা করে যদি আমরা সম উৎপাদন রেখা অঙ্কন করি, তবে সেটা এমন একটা সম উৎপাদন রেখা হবে যেটা সমকোণ বিশিষ্ট। মানে সমকোণ তো বুঝো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ লিওনটিফের সম উৎপাদন রেখা ইংরেজি এল আকৃতির মতো হবে। এরূপ সম উৎপাদন রেখায় উপাদান বিকল্পের কোনো সম্ভাবনা থাকে না। কি বলছে যে এই ধরনের সম উৎপাদন রেখায় উপাদানের কোনো বিকল্পের মানে তুমি বিকল্পনের কোনো সম্ভাবনা থাকে না। মানে তুমি চেঞ্জ করবা, এটা কম ব্যবহার করবো, এটা বেশি ব্যবহার করবে, এটা হবে না আর কি। এখানে বোঝানো হয় কোনো পণ্য উৎপাদনে সুনির্দিষ্ট অনুপাতে উপকরণ ব্যবহার করা। অর্থাৎ কি বলছে যে কোনো পণ্য উৎপাদনে সুনির্দিষ্ট অনুপাতে উপকরণ ব্যবহার করা, অর্থাৎ এখানে তোমার এর বেশি তোমার উপকরণ ব্যবহার করা হবে না, কিন্তু উপকরণ ব্যবহার করা হয়। চিত্রে এরূপ একটি সম উৎপাদন রেখা আমরা অঙ্কন করে মানে আমরা দেখাচ্ছি পরবর্তী চিত্রে। চিত্রটা একটু খেয়াল করো তোমরা, দেখো 1 নং উৎপাদন ও এক্স অক্ষে আর 2 নং উৎপাদন হলো ও ওয়াই অক্ষে। এখানে খেয়াল করো প্রথমে এক্স জে 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 দিয়েছে, জে দিয়ে কি এক্স জে দিয়ে আমরা 1 2 3 বুঝি 1 2, এখানে এক্স আর ওয়াই ওখানে 2 নং। দেখো এখানে আমরা দেখি কোনো পণ্য উৎপাদনে সুনির্দিষ্ট অনুপাতে উপকরণ ব্যবহার করা হয়। নির্দিষ্ট অনুপাতে উপকরণের সংমিশ্রণ দ্বারা উৎপাদন পাওয়া সম্ভব। চিত্রে এক্স জে সমান 1 এক্স জে সমান 2 দ্বারা তা প্রকাশ পায়। আর এক্স জে 1 এক্স জে 2 এই দুটি সম উৎপাদন রেখা এক সমকোণ বিশিষ্ট। ওটি হচ্ছে উৎপাদনের সম্প্রসারণ পথ। উক্ত সম্প্রসারণ পথ স্থির মাত্রাগত, দেখো ও দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখাটা চলে গেছে, এটা একটা সম্প্রসারণ এক্সপানশন পাথ যা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে। যেহেতু চিত্রে সম উৎপাদন রেখাগুলো এক সমকোণ বিশিষ্ট, তাই তাদেরকে উত্তলও বলা যায়। এ ধরনের উৎপাদন অপেক্ষকে পরিবর্তনীয়তার স্থিতিস্থাপকতা শূন্য। এ ধরনের কি সেটা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে। আর একটা হলো এটাতে উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয়তা স্থিতিস্থাপকতা যেটা শূন্য হবে। লিওনটিফের উৎপাদন অপেক্ষককে স্থির সহগ বিবেচিত হয় বলে পরিবর্তনীয়তার স্থিতিস্থাপকতা শূন্য হয়ে থাকে। কিসের জন্য? উৎপাদন অপেক্ষক স্থির সহগ। একই সঙ্গে উৎপাদন মডেলে স্থির মাত্রাগত উৎপাদনের কথা বলা হয়। চিত্রে ধরে নেওয়া হয়েছে যে উপকরণ ব্যবহারের অনুপাত স্থির থাকার ফলে উপকরণের মধ্যে বিকল্পন ঘটলেও স্থির মাত্রাগত উৎপাদনই হতে পারে। কিন্তু উৎপাদন মডেলে একটি উৎপাদন প্রক্রিয়ার অধীনে উপকরণগুলোকে নির্দিষ্ট অনুপাতে ব্যবহারের কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে যদি কোনো পণ্য উৎপাদন সুনির্দিষ্ট অনুপাতে উপকরণ ব্যবহার করা বা স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে, তাহলে
সেক্ষেত্রে উৎপাদন অপেক্ষকের পরিবর্তনীয় স্থিতিস্থাপকতা শূন্য, আর উৎপাদন রেখাগুলি এক সমকোণ বিশিষ্ট হবে। লিওনটিফের উৎপাদন অপেক্ষক স্থির সহগ বিবেচিত হবে, পরিবর্তনীয়তার স্থিতিস্থাপকতা শূন্য। তাহলে আমরা এটাই এখানে, এটা একটা বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর আমরা একটু দেখি, এই পর্যন্ত আমরা ম্যাথমেটিক্যালি খুব একটা বেশি ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে, এটা তোমরা আগে হয়তো করেছো, তবু আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে যাই। কে করেছে ইনপুট আউটপুট মডেল? ডব্লিউ লিওনটিফ না, 1931 যুক্তরাষ্ট্র অর্থনীতির উপর তথ্য সংগ্রহ করে ও আন্তঃশিল্প সম্পর্ক বিশ্লেষণ করে একটা গবেষণামূলক মডেল প্রদান করেন, তা উপাদান উৎপাদন মডেল বা লিওনটিফ মডেল নামে পরিচিত। এই মডেলের মাধ্যমে আন্তঃশিল্প প্রবাহ, চূড়ান্ত চাহিদা, মোট উৎপাদন, ঠিক আছে না, অন্য জায়গায় অবশ্য চূড়ান্ত ভোগ বলেছে, একই কথা। আন্তঃশিল্প প্রবাহ মানে ইন্টার ইন্ডাস্ট্রিয়াল ফ্লো, তারপরে ফাইনাল ডিমান্ড, আর একটা হলো টোটাল উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্দেশ করা। একটি অর্থনীতিতে আন্তঃশিল্প প্রবাহ চূড়ান্ত চাহিদার যোগফল থেকে প্রাপ্ত মোট চাহিদা। মোট চাহিদাটা কি? একটা অভ্যন্তরীণ চাহিদা থাকবে আর একটা বহিস্থ চাহিদা, এবং শিল্পের ক্ষেত্রে মোট যোগানের তথা মোট উৎপাদনের মধ্যে সমতার শর্ত, ভারসাম্যের সাধারণ শর্ত প্রতিষ্ঠিত হয়। ভারসাম্যের ক্ষেত্রে মোট চাহিদা মোট যোগানের অর্থ হলো মধ্যবর্তী দ্রব্যের চাহিদা সমান মোট উৎপাদন। তাহলে খেয়াল করো, এখানে একটা ভালো সুন্দর কথা বলেছে, ভারসাম্যের সাধারণ শর্ত প্রতিষ্ঠিত হবে, আর ভারসাম্যের ক্ষেত্রে মোট চাহিদা সমান মোট যোগান। মোট চাহিদা কি বললো, এটাকে আবার মোট মধ্যবর্তী চাহিদা ও সমান মোট উৎপাদন। এই ভারসাম্য অবস্থা উপাদান উৎপাদন মডেলে প্রকাশ পায়। উপাদান উৎপাদন মডেল বিশ্লেষণের ধাপসমূহ: মূল বিনিময় ম্যাট্রিক্স গঠন, ব্যালেন্স সমীকরণ, উৎপন্ন দ্রব্য শ্রমের বন্টন, এগুলো আমরা প্রত্যেকটা আবার আলাদা করে বুঝাবো। বৈশিষ্ট্য খালি উপাদান মডেলের বিশ্লেষণের ধাপসমূহ এটাকে এখানে বলা হয়েছে, যে মূল বিনিময় ম্যাট্রিক্স গঠন একটা, ব্যালেন্স সমীকরণ, তারপর উৎপাদন অপেক্ষক ও প্রযুক্তিগত সহগ প্রাপ্তি, মানে কোএফিসিয়েন্ট, টেকনিক্যাল কোএফিসিয়েন্ট, তাই না? আর একটা হলো উৎপাদন অপেক্ষক, প্রোডাকশন ফাংশন। প্রযুক্তিগত সহগ ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত ব্যালেন্স সমীকরণ হতে, মানে প্রযুক্তিগত সহগ ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত ব্যালেন্স সমীকরণ যেটা আসবে সেটা থেকে আবার কি নির্ধারণ করবে? ভোক্তা বা চূড়ান্ত চাহিদা নির্ণয়, মোট উৎপাদন নির্ণয়, প্রয়োজনীয় শ্রমের পরিমাণ নির্ণয়, ঠিক আছে? তারপরে আমরা দেখি মধ্যবর্তী, দেখো এখানে প্রথমটা হলো মূল বিনিময় ম্যাট্রিক্স গঠন। এখন সেই ক্ষেত্রে দেখো তোমার মধ্যবর্তী দ্রব্যের লেনদেন, পারিবারিক খাত, সমন্বিত মডেল বিবেচনা করা হয়, এখানে ইত্যাদি নির্দেশ করা হয়েছে। আমরা একটু দেখি, খুব সহজ জিনিস। মধ্যবর্তী দ্রব্যের লেনদেন হচ্ছে, দেখো খাত, দেখো এখানে প্রথম শিল্প, দ্বিতীয় শিল্প, আর একটা হলো প্রাথমিক উপকরণ যেটা তুমি ব্যবহার করেছো। প্রাথমিক উপকরণগুলি কি? শ্রম। আচ্ছা, শ্রম তো আমরা জানি, শ্রম ছাড়া এখানে কিছু না, পরিবার থেকে যেটা আসে। প্রথম শিল্পটা, দ্বিতীয় শিল্প, প্রথম শিল্পকে আমরা X11, দ্বিতীয় শিল্পকে কি বলছি? X12। তারপরে প্রথম শিল্পকে দ্বিতীয় শিল্পের জন্য দ্বিতীয় শিল্পের জন্য তোমার প্রথম শিল্পের যে উপকরণের জন্য 21X, X22, অর্থাৎ দ্বিতীয় শিল্পের দ্বিতীয় উপকরণ, ঠিক আছে? তাহলে প্রাথমিক উপকরণ হলো X01, X02, আর চূড়ান্ত চাহিদাকে আমরা C1, C2 ধরেছি, আর টোটাল উৎপাদন হয়েছে X1, X2 এবং X0। প্রাথমিক উপকরণটাকে মোট উৎপাদনের একটা অংশ X0 হিসেবে লিখেছে। তারপর আমরা চলে যাচ্ছি প্রাথমিক উপাদান, শ্রম বা পরিবার, X ডট, কিন্তু বলেই দিয়েছে, এখানে উপরেও বলেছে, তোমরা নিজে বুঝতে পারবে। প্রথম ও দ্বিতীয় শিল্পের উৎপন্ন উপকরণ X1, X2, প্রথম ও দ্বিতীয় শিল্পের উৎপন্ন দ্রব্য হলো X1, X2, এবং প্রথম শিল্পের উৎপন্ন দ্রব্যের চূড়ান্ত চাহিদা হলো এত। এখন আমরা দেখি ম্যাট্রিক্স সারণীর প্রস্থ সারিতে র, ম্যাট্রিক্স সারণীর প্রস্থ সারি র কোনটা? এই যে এইভাবে লম্বা ভাবে, যে এইদিকে দেখি আমরা, একটি শিল্পের উৎপন্ন পণ্যের অংশ বিশেষ নিজ ক্ষেত্রে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। দেখো X11, মানে 1 প্রথম শিল্পের নিজের ক্ষেত্রে তার উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে, একটি শিল্পে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। বাকি অংশ অন্য শিল্প, মানে দ্বিতীয় শিল্পে। এগুলো
অন্য শিল্পে মধ্যবর্তী দ্রব্য বা উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো দ্বিতীয় শিল্পে মানে এটা X1, হ্যাঁ দ্বিতীয় শিল্পে দ্বিতীয় শিল্পে তোমার মধ্যবর্তী বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। এরপরও যা থাকে তা চূড়ান্ত ভোগে লাগবে। দেখো C1, মানে এখানে যদি তুমি একদম একটা লাইন সারিতে চিন্তা করো, X11, X12 আর চূড়ান্ত চাহিদা C1 আর মোট উৎপাদন হলো X1। তারপর আমরা ম্যাট্রিক্স সারণীর লম্ব অংশে মানে কলাম ভাবে কিভাবে চিন্তা করব। প্রথম শিল্পের দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণ নির্দেশিত X11, X21, X01। দ্বিতীয় শিল্প ব্যবহৃত উপকরণ সমূহ হলো X12, X22, X02। আর এভাবে ম্যাট্রিক্স টেবিলে র এবং কলাম সম্পর্ক অবহিত হয় বলে বলা যায়। উপাদান উৎপাদন মডেলে উভয় শিল্প নিজ পণ্য উৎপাদনের জন্য নিজের উপর যেমন নির্ভর করে তেমন একে অপরের উপরও নির্ভর করে। ম্যাট্রিক্স সারণীতে প্রথম দুটি গ্রন্থ সারি থেকে উৎপন্ন দ্রব্য বন্টনের ভিত্তিতে সমীকরণটা দেখানো হলো দুটি কলম। ব্যালেন্স সমীকরণ নির্দেশ, ব্যালেন্স সমীকরণ নির্দেশ ও বাজার ভারসাম্য নির্দেশ একটু খেয়াল করো, ওইটাকে আমরা ব্যালেন্স সমীকরণ বা হিসাবে দেখাচ্ছি। প্রথম শিল্পের উৎপন্ন দ্রব্যকে তুমি কি X1 এর ব্যালেন্স সমীকরণ কিভাবে লিখতে পারো? X11 প্লাস X12 প্লাস C1 ইকুয়াল টু X1। আবার আমরা নিচে দেখি 2 নং সমীকরণ শিল্পের উৎপন্ন দ্রব্য তুমি কিভাবে X2 এর ব্যালেন্স সমীকরণ কিভাবে হবে? X21 প্লাস X22 প্লাস C2 ইকুয়াল টু X2। তাহলে এটাকে আমরা দেখো এইভাবে। শ্রম বা প্রাথমিক উপকরণ বন্টনের ব্যালেন্স সমীকরণ কিভাবে হবে? X01 প্লাস X02 সমান X0। এই পাশে দেখো X11 প্লাস X12 প্লাস C1 1 নং উৎপন্ন দ্রব্যের মোট চাহিদা এবং X1 1 নং দ্রব্যের মোট যোগান। X1টা হলো 1 নং দ্রব্যের মোট যোগান। তারপরে X21 এবং X22 প্লাস C2 2 নং উৎপন্ন দ্রব্যের মোট চাহিদা এবং X2 2 নং দ্রব্যের মোট যোগান। তোমরা বুঝতে পারছো? শ্রমের মোট চাহিদা ইকুয়াল টু X01 প্লাস X02, শ্রমের মোট চাহিদা হলো এটা, আর X0 দিয়ে শ্রমের মোট যোগান, এর দ্বারা শ্রমবাজারের ভারসাম্য দেখানো হলো। এভাবে তাহলে ব্যালেন্স সমীকরণ কিভাবে আমরা নির্দেশ দেখালাম যোগ করে করে। 3 নম্বরে দেখো উৎপাদন অপেক্ষণ প্রোডাকশন ফাংশন এন্ড প্রযুক্তিগত কোএফিসিয়েন্ট অফ টেকনিক্যাল কোএফিসিয়েন্ট ডিটারমাইন করব আমরা কিভাবে। লিওন্টিফের উপাদান মডেল থেকে উৎপাদন অপেক্ষক ও প্রযুক্তিগত সহগ নির্ণয়। প্রযুক্তিগত সহগ নির্ণয় সেটা কিভাবে? সহগ নির্ণয় প্রযুক্তিগত সহগ নির্ণয়। তাহলে দেখি এখানে আমরা দেখো X1 ইকুয়াল টু কিভাবে লিখেছে দেখো, উৎপাদন অপেক্ষক F দিয়ে ফাংশন দিয়ে F ক্যাপিটাল লেটারে লিখেছে। F1 ইকুয়াল টু X11 X21 তুমি কমা দিয়ে লিখে দিবা। X2টা হবে ফাংশন 2 দিয়ে X12 X22 X02 এইভাবে তুমি লিখতে হবে। তারপরে তুমি এটাকে সুন্দর করে আবার সাজাও। দুটি অপেক্ষককে উপাদানের উপর উৎপাদনের নির্ভরশীলতা দেখানো হয়েছে, তবে প্রযুক্তি বিবেচনার ব্যতিরিকে উৎপাদন অপেক্ষক সংক্রান্ত ধারণা সঠিক হতে পারে না। নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে উপাদানের উপর উৎপাদনের নির্ভরশীলতাকে উৎপাদন অপেক্ষক বলে। আর উৎপাদন মডেল বিশ্লেষণের অন্যতম বিষয় হলো প্রযুক্তিক সহগ কারিগরি সহগ নির্দেশ। লিওন্টিফের মতে নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের ন্যূনতম পরিমাণ যা উপকরণ হিসেবে দ্রব্যের 1 একক উৎপাদনের কাজে লাগানো হয়
তার দ্বারাই উৎপাদনের প্রাযুক্তিক সহগ প্রকাশ পায়। তাহলে যেইখান থেকে তুমি প্রাযুক্তিক সহগের সংজ্ঞাটা নিয়ে নিবা। তাহলে লিওনটিফের মধ্যে কি নির্দিষ্ট প্রযুক্তির ভিত্তিতে উৎপন্ন দ্রব্যের ন্যূনতম পরিমাণ মানে মিনিমাল পরিমাণ যা উপকরণ হিসাবে ব্যবহার 1 একক উৎপাদনের কাজে লাগানো হয় তার দ্বারাই উৎপাদনের প্রাযুক্তিক সহগ টেকনিক্যাল কোএফিসিয়েন্ট অফ প্রোডাকশন প্রকাশ পায়। এই অবস্থায় লিওনটিফের উৎপাদন অপেক্ষক লেখা যায় কেমনে দেখো, x1 ইকুয়াল টু মিন মানে এখানে মিনিমাল রিকোয়ারমেন্ট ন্যূনতম প্রয়োজন বোঝানো হচ্ছে। মিনিমাল দেখো এখানে কিভাবে সাজিয়েছে, x11 fn1 এর জায়গায় এখানে মিন শব্দটা লিখে x1 বাই a11, x21 মানে a21, x01 a01 এভাবে তোমার সাজিয়ে মিনিমাল। দ্বিতীয়টাতে x12 ওখান থেকে সাহায্য নিয়ে ডিভাইডেড বাই a12, x22, a22, x02, a02 এখানে মিন দ্বারা মিনিমাল রিকোয়ারমেন্ট বোঝানো হচ্ছে। মিনিমাল রিকোয়ারমেন্ট বোঝানো হচ্ছে। তারপর আমরা একটু দেখি x11 গ্রেটার দেন বা ইকুয়াল টু a11 x1 হতে পারে, আবার x12 গ্রেটার দেন ইকুয়াল টু a12 x2 হতে পারে। এভাবে আমরা প্রত্যেকটা x22 হলে গ্রেটার দেন ইকুয়াল টু a22 x2 এভাবে আমরা লিখে নিব সামগ্রিকভাবে। তাহলে কি পাওয়া যাচ্ছে, xij এটা একটু খেয়াল করো, xij কে 0, 1, 2 ধরে নিতে পারো, যেটা কি হবে তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু aij xj। aij দ্বারা এখন তোমরা aij একটা ছোট্ট ব্রিফ কোশ্চেন আসে, aij দ্বারা কি বোঝায়, aij দ্বারা আই দ্রব্যের ন্যূনতম পরিমাণ যা যে দ্রব্যের 1 একক উৎপাদন কাজে লাগানো হয়। aij মানে আই দ্রব্যের ন্যূনতম মানে মিনিমাল রিকোয়ারমেন্ট দ্বারা আই দ্রব্যের ন্যূনতম পরিমাণ যা যে দ্রব্যের 1 একক উৎপাদন কাজে লাগানো হয়। লিওনটিফের উৎপাদন অপেক্ষকে aij দ্বারা উৎপাদনের কারিগরি প্রাযুক্তিক সহগ প্রকাশ পায়। তাহলে দেখো এই দুটো লাইন থেকে তোমরা এই ব্রিফ কোশ্চেনে এটা শিখে ফেলবা। তারপরে আমরা চলে যাই অবাধ প্রাপ্ত দ্রব্য বিবেচনা বাইরে রাখলে, যেটা অবাধ প্রাপ্ত যেটা অবাধে পাওয়া যায়, আমরা এটাকে কিভাবে সাজাবো, xij সমান aij xi বা aij সমান কি xij ডিভাইডেড বাই xj পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা সাজিয়ে এটা লিখে ফেলবো। প্রাযুক্তিক সহগগুলো একই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। a11 xi 1 a21 তাহলে কিভাবে লিখবো, a21 x1 তারপর এভাবে সাজিয়ে a12 বেলা দেখো এভাবে তোমরা সাজিয়ে এটা লিখে ফেলবা। এভাবে প্রাযুক্তিক সহগের ভিত্তিতে প্রথম ম্যাট্রিক্স সারণীকে দ্বিতীয় ম্যাট্রিক্স সারণীতে রূপান্তর করা যায়। এখন আমরা দেখি 4 নম্বরে কি বলছে, প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্সটা সাজাবা তুমি। এখন দেখো কি সুন্দর সাজানো, দেখো যে আমরা এটা ম্যাট্রিক্স টেবিল তৈরি করলাম, a11 a21 a01 a12 22 এবার c1 এগুলো সোজা জিনিস। এখন x11 হলো a11 x এগুলো তোমরা তাই মূল বিনিময় ম্যাট্রিক্সের প্রেক্ষিতে, এটা কি মূল বিনিময় ম্যাট্রিক্সের প্রেক্ষিতে। তারপরে তুমি এখন এই যে এটার সাথে সংযুক্ত করে দাও, কি এটা হলো x1 এর জন্য a11, এখানে এটার সাথে শুধু a1 x1 এই পাশে সব x1 লিখলা, এই পাশে সব x2 লিখলা আগের সমীকরণ, তারপর c1 x1 2 এগুলো সব ঠিক আছে। এই টেবিলটিকে নিম্নোক্ত উপায়েও লেখা যায়। ধরো এই যে a1 দেখো এখানে x1 x2 এটা এই পাশে নিয়ে আসলাম, আর a1 a2 এটা ফাঁকা একা রাখলাম, এই যে a1 a21 এটা একা রাখলাম, এটার সাথে আবার x1 x2 প্লাস, এটার সাথে প্লাস দাও c1 c2 মানে এই যে x1 x2 আবার দিয়েছে, এটার সাথে x1 x2 এই পাশে রেখে সমান সমান এইভাবে দুটো লাইন করবা। এটা a11 a12 মানে দুটি দ্রব্যের x1 x2 প্লাস c1 c2। তাহলে এটাকে আমরা প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স হিসাবে দেখিয়ে দিলাম। 5 নম্বরে চলে গেছে, দেখো প্রাযুক্তিক সহগ ম্যাট্রিক্স থেকে ব্যালেন্স সমীকরণ এবং তার ভিত্তিতে মোট উৎপাদন ভোগ শ্রমের পরিমাণ নির্ণয়। এটা খুবই সোজা, আবারও সেই একই জিনিস দিয়েছে। আমরা দেখি ভোগ নির্ণয় কিভাবে করছে। এই যে উপরের ব্যালেন্স সমীকরণ থেকে x1 x2 যেভাবে আমরা এখানে নিচে আগে দেখিয়েছি, এটা x1 কে লিখে ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস a11, এই যে x1 নিয়ে গেলে 1 মাইনাস a11 মানে এটা বাদ 1 মাইনাস, আবার দেখো মাইনাস a12 x2 ইকুয়াল টু c1 মানে c1 কে এই পাশে নিয়ে আসলাম তো এর জন্য মাইনাস হয়েছে, খেয়াল করো।
C1 কে তুমি ওই পাশে নিয়ে গেলে এগুলো সব কি হবে, C1 কে তাহলে এই পাশে নিয়ে আসছো, তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে না, এই যে -A1 2 আবার -A2 1 x, এটা সাজিয়ে এইভাবে লেখা যায় 1 - A1